বাংলা সাহিত্য এপার বাংলা আর ওপার বাংলা তার ভবিষ্যৎ কি? এটা একটা ব্রহ্ম জিজ্ঞাসার মতন। তার কারণ হচ্ছে এই প্রশ্ন যবে থেকে বাংলা সাহিত্য পড়তে শুরু করেছি সজ্ঞানে তখন থেকেই শুনতে পাচ্ছি। তখন থেকেই শোনা যায় যে বাংলা সাহিত্যের ভবিষ্যৎ কি, এটা কি আর এগোবে না পড়েই থাকবে না পিছিয়ে যাবে ইত্যাদি ইত্যাদি। একটা কথা এই প্রসঙ্গে বলতেই হয়, তা হলো আমি ইদানিংকালে বাংলা সাহিত্যের সবচেয়ে খুব রসময় এবং উজ্জ্বল সময় দেখেছিলাম 70-এর দশকে, যখন দেশ পত্রিকায় সুনীল গঙ্গোপাধ্যায় তার সেই সময় ধারাবাহিক লিখছেন, যখন দেশ পত্রিকায় আমার পাশে শীর্ষেন্দুবাবু লিখছেন তার ধারাবাহিক যাও পাখি, এবং আমার ডান দিকে বসে আছে সমরেশ মজুমদার, ও লিখছে উত্তরাধিকার। তখন মনে হয়নি কখনো যে আমরা শুধু কিছু পাঠক, কিছু বিনোদন এবং কিছু বলা যেতে পারে সিনেমা বা টেলিভিশনের জন্য সাহিত্য রচনা করছি, মানে বাঙালিরা। তখন তো মনেই হতো এগুলো এক একটা দৃষ্টান্ত সাহিত্যের। তারপরে একটা সময় কিন্তু সত্যি এসেছিল যখন টেলিভিশনের এই দখলদারি সময়ের ওপর, এটা আমরা আগে তো জানতাম না, এটা যতদিন ধরে এগোচ্ছে আর যত চ্যানেল বৃদ্ধি হচ্ছে এবং যত বেশি মানুষ এতে অনুরক্ত হচ্ছেন, তাতে কিছু না কিছু সময় আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। এটা দুঃখের বিষয় হলো, এটা সত্যিকারের বিষয়, সত্যি বিষয়, সেটা হলো যে যত যত এই মাধ্যমগুলো প্রগতি হবে, এই ইলেকট্রনিক বৈদ্যুতিন মাধ্যমের, তত পাঠের সময় কিন্তু কমে যাবে। এবং বৈদ্যুতিন মাধ্যমের মধ্যেও অনেক জানা এবং বোঝার জায়গা রয়েছে। এখন ইবুক হয়ে গেছে, এখন আপনি টেলিভিশনে অনেক তথ্য বা তত্ত্ব পেয়ে যান যেগুলো আপনি হয়তো পড়ে বার করতে পারেননি বা সময় সাপেক্ষ। কিন্তু একটা কথাও সত্যি, যেটা 16 বছর আগে এই বুক ফেয়ারে ম্যাথু এভান্স বলে একজন বিখ্যাত প্রকাশনা সংস্থা থেকে এসেছিলেন, তার বক্তৃতার বিষয় ছিল অশোক কুমার সরকার মেমোরিয়াল লেকচার। তাতে উনি বলেছিলেন, হ্যাজ দ্য বুক এ ফিউচার? বইয়ের কি ভবিষ্যৎ আছে? তাতে একটা কথা উনি তখন বলতে পেরেছিলেন যে বইয়ের ভবিষ্যৎ আছে কি না আছে এটা প্রকাশকরা ভাবুক, পাঠক যদি ভাবে তাহলে কিন্তু সমস্যা আছে। কারণ পাঠকই প্রকাশক তৈরি করে, পাঠকই বই তৈরি করে, পাঠকের জন্যই এই পুরো শিল্পটা বেঁচে থাকে এবং উত্তরোত্তর তার শ্রীবৃদ্ধি হয়। আর একটা কথা, এইখানে 1999 সালে এসেছিলেন আমাদের এই বইমেলা উদ্বোধন করতে বিখ্যাত ফরাসি দার্শনিক জাক দেরিদা। তিনি খুব সুন্দর একটা কথা বলেছিলেন যে পশ্চিমী জগৎ থেকে বই যেন পালিয়ে যাচ্ছে। আমি যখন ট্রেনে করে আসছিলাম ওই দূরদেশ থেকে, তখন দেখছিলাম পশ্চিমী দেশ থেকে যেন বই পালিয়ে পালিয়ে একটা মাথা গোঁজার জায়গা খুঁজছে। আমি প্লেনে করে আসলাম, প্রথমে বম্বে, তারপর দিল্লি, তারপর কলকাতায় এই বুক ফেয়ারে। আমার এখন মনে হচ্ছে এটাই বোধহয় তার সবচেয়ে নিরাপদ আশ্রয় এখন। তারপরে একটা খুব সুন্দর কথা বলেছিলেন, এরপরেও কিন্তু আমি বলবো বই মুছে যাবে না। তার কারণ বই হচ্ছে সেই জিনিস যে আমরা নিজের জীবন এবং আমাদের শরীরের সঙ্গে মানানসই করে পড়তে পারি। আপনাকে আচ্ছা টিভিতে কিছু জানতে গেলে, দেখতে গেলে আপনাকে তার সামনে বসতে হবে, টেপাটেপি করতে হবে, এই বোতাম ওই বোতাম সেই বোতাম। এমনকি ইবুকও আপনি দেখতে গেলে আপনাকে সে পাতা উল্টাতেও আপনাকে খাড়া হয়ে বসে অনেক রকম ব্যাপার আছে। বইয়ের যে চরিত্র, বই একেবারে মানুষের মতন তৈরি হয়েছে। আপনি শুয়ে শুয়ে পড়তে পারেন, বসে বসে পড়তে পারেন, মাথা দিয়ে শুতে পারেন, এবং তার মধ্যে আপনি নিজের একটা আশ্রয় খুঁজে পান। এই বই কিন্তু হারিয়ে যাওয়ার নয়। আর একটা কথা বলি, আমি আজকের প্রসঙ্গ আলোচনা শুরু করে দিতে চাই। তা হলো বইয়ের মৃত্যু ঘোষণা শুরু হয়ে গেছে অনেকদিন হলো, কিন্তু এরকম মৃত্যু ঘোষণা আরো হয়েছে। যেমন কমিউনিজমের মৃত্যু ঘোষণা হয়েছে, যেমন
আপনারা সবাই জানেন বিখ্যাত সমস্যা সেসব দ্য থিওরি অফ এভরিথিং, অর্থাৎ বিজ্ঞানে যদি TOE দ্য থিওরি অফ এভরিথিং কখনো আবিষ্কৃত হয়, যেখানে সমস্ত বিজ্ঞানের মূল সূত্র একত্র হবে, তাহলে বিজ্ঞানও থমকে যাবে। ইতিহাসের মৃত্যু হয়েছে বলে ঘোষণাই করে দিয়েছেন একজন, দ্য এন্ড অফ হিস্ট্রি। কারণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, গণতন্ত্রের পরে ইতিহাসের প্রগতি হয় না, কারণ তারপরে এমন একটা মানুষের মেলবন্ধ হয়, তারপরে আর ইতিহাস নিয়ে মানুষকে ভাবতে হবে না। ইতিহাসই মানুষকে বা মানুষ ইতিহাসকে এক একটা পরম্পরায় চালিত করবে। যাকে সেসব গেল। আর সব আমার আওয়াজটা পাচ্ছেন আপনারা? তো আমার যেটা মনে হয়, বাংলা সাহিত্য আগামী দিনে কিভাবে থাকবে না থাকবে, এই সমস্যা কিন্তু শুধু প্রকাশকের নয়, এটা মনে রাখবেন। এটা শুধু ছাপাখানার নয়, এটা শুধু কাগজের নয়, এটা শুধু অন্যান্য মাধ্যম যারা সাহিত্যকে ব্যবহার করে তাদের কাজে, যেমন টেলিভিশন বা সিনেমা, তাদের নয়, এটা পাঠকের সমস্যা। এইটা ঘোষণা করার জন্যই আমাদের এখানে আসতে হয়েছে। এখানে দুজন এমন সাহিত্যিক আছেন যারা গত 40-45 বছর ধরে বাংলা সাহিত্যের সেবা করছেন। আমার পাশে নাসরিন আছেন, তিনি কতগুলো বিষয় নিয়ে কাজ করেছেন। আমি তো স্তম্ভিত, একটা বাঙালি মেয়ে, বাংলাদেশি মেয়ে এই ধরনের উন্মুক্ত বিবেচনার লেখা লিখেছেন। আমার পাশে বেলাল আছে, আমার বহুদিনের বন্ধু। ও একসময় কৃত্তিবাস সম্পাদনা করেছে, ও একসময় ভারত বিচিত্রা বলে যে পত্রিকাটা ঢাকা থেকে বেরোয় ভারতীয় দূতাবাসের, সেটা সম্পাদনা করেছে। ও মার্কেজের একটি বিখ্যাত উপন্যাস ক্রনিকল অফ আ ডেথ ফোরটোল্ড, তার অনুবাদ করেছে বাংলায়, আর কবিতার জন্য পুরস্কৃত হয়েছে। এদের কাছে আমি শুনতে চাইবো যে সত্যি আমাদের এত হতাশ হওয়ার কিছু আছে কিনা। আমাকে প্রশ্ন করে জানতে হবে, তার কারণ হচ্ছে সাহিত্যিকরা একটু গুটিয়ে থাকেন, চট করে কিছু বলতে চান না। আপনারা একটু আগেই দেখেছেন অনেক প্রশ্নের উত্তরে তারা উত্তর দিতে চাইছিলেন না, কারণ এগুলো সাহিত্যিকদের উত্তর দেওয়ার কথা নয়। তবে যেহেতু আমরা এই আসরে এসেছি এবং আমরা চাই বাংলা ভবিষ্যৎ দেখতে, বাংলা কি, বাংলা সাহিত্যকে হারিয়ে যাচ্ছে, থমকে যাচ্ছে, আরো খারাপ হয়ে যাবে, না ভবিষ্যৎ আরো ভালো হবে? আর প্রগতি কথাটা, শেষ কথা বলি, প্রগতি কথাটা সাহিত্যের সঙ্গে সংযুক্ত করা বোধহয় ঠিক না। কারণ সাহিত্য এমন একটা বিষয় না যে তার একটা প্রগতি হতে হবে। আমরা সবসময় মনে করব না যে বঙ্কিমের পরে রবীন্দ্রনাথ একটা প্রগতি, বা রবীন্দ্রনাথের পরে শরৎবাবু, বিভূতিবাবু বা মানিকবাবু, তারাশঙ্কর বাবু একটা প্রগতি। এগুলো একটা উঁচু নিচু ভাব আছে, কিন্তু এতে প্রগতি বোঝায় না। এটা একটা সাইক্লিক্যাল অর্ডারে হয়, একটা বিন্দু আবার তার সেই বিন্দুতে ফিরে আসার চেষ্টা করে। এই সুডৌল বৃত্ত কবে সম্পূর্ণ হয় আমরা জানি না। ইংরেজি সাহিত্য জানে না, ফরাসি সাহিত্য জানে না, জার্মান সাহিত্য জানে না, আমরা কোথেকে জানবো? আমরা তো অনেক পরে তৈরি হয়েছি। আমি যেহেতু আজকে আমার অতিথি সমরেশ চলে যাবেন একটু আগে, ওনার একটু অন্য জায়গায় যেতে হবে, খুব জরুরি প্রয়োজন, আমি ওকে দিয়ে শুরু করছি। তোমার কি মনে হয় যে বাংলা সাহিত্য এগোচ্ছে নাকি থমকে আছে, না ভবিষ্যতে তত উজ্জ্বল নয়? দেখো শঙ্কর, এই এগুলো ব্যাপারটা আমার কাছে খুব বোধগম্য নয়। সাহিত্য তো গাড়ি নয়, রেলগাড়ি নয়, বাস নয়, বা নদী নয়, এগোতে হবে। আমি যদি বলি বঙ্কিমচন্দ্র থেকে রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যে এগিয়ে এসছে, রবীন্দ্রনাথ থেকে বিভূতিভূষণ বাংলা সাহিত্যে এগিয়ে এসছে, বিভূতিভূষণ থেকে সমরেশ বসু এগিয়ে এসেছে, সমরেশ বসু থেকে হাংরি জেনারেশন, এবার যেই বলবো এগিয়ে এসেছে, অনেকের ভুরু কুচকে যাবে। স্বাস্থ্য বিরোধী গল্পকাররা যখন গল্প লিখতে গেল, আমি বলবো এগিয়ে এসছে, অনেকে আমাকে মারতে আসবেন। অর্থাৎ এগিয়ে যাওয়া ব্যাপারটা আমার কাছে খুব দুর্বোধ্য। আমার কাছে পাঠক কতটা এগুলো, হ্যাঁ নিশ্চয়ই, বাংলা সাহিত্যের পাঠক কতটা। তাহলে বলো বাংলা সাহিত্যের ভবিষ্যৎ তুমি কেমন দেখছো? এটা তো বাংলা সাহিত্যের ভবিষ্যৎ একেবারেই নির্ভর করছে তাদের লেখকের উপরে, পাঠকের উপরে নয়। ধরো এক সন্ধ্যেবেলায় একজন পাঠকের বা একাধিক পাঠকের খুব ইচ্ছে হচ্ছে গরম কফি খাবে, শীত পড়েছে, আর লেখকরা তাদের শুক্তো খাওয়াতে চাইছে। যদি লেখকরা শুক্তো খাওয়াতে চায় এবং পাঠকরা যদি শুক্তো না গিলতে চায়, তারা যদি কফির জন্য হাফ ইনভেস্ট করে, তখন লেখকরা যদি বলে দেখলেন পাঠক নেই, পাঠক তৈরি হয়নি, তাহলে তো সেই লেখকেরই হাস্যকর ব্যাপার হবে। আচ্ছা, তুমি তো অনেকদিন ধরে লিখছো এবং খুব সার্থকভাবে সফলভাবে লিখছো।
পাঠক কি চাইছে কিছু বুঝতে পারো? অবশ্যই চেষ্টা করি, যদি বুঝতেই পারতাম কিরকম তাহলে তো অনেক কিছু হতে না, পারতো। দুই একটা আঁচ বলো। যেমন ধরো, আমি খুব লক্ষ্য করেছি আজকের পাঠক বঙ্কিম বা রবীন্দ্রনাথের কিছু, অথবা শরৎচন্দ্র, অথবা আশাপূর্ণা দেবী, আমার কাছে খুব শ্রদ্ধেয় লেখকেরা, এদের ঘরের গল্প, মা মাসি পিসি কাকিমার গল্প খুব তাদের আকর্ষণ করে না। এটা একটা অন্যতম কারণ আছে, তারা জন্মেই ওদের দেখেনি, জন্মেই বাবার মাকে দেখেছে আর বাবা মার ঝগড়া দেখেছে। তো এই করতে করতে সে একা একা বড় হয়ে উঠেছে। এই পাঠকের কাছে তুমি সে কিছুতেই আর মা মাসি, মা হোক কিছুটা, মাসি বা পিসি বা পিসির দাও, এদের কাছে কোনো কমিউনিকেশন নেই। সেই গল্প তারা পড়তেও যায় না, এবং সেই গল্পের মধ্যে একটা ঝিমুনি পায় তারা। তাহলে একটা কথা বলো, এই যে ধরনের আমরা সোপ অপেরা বাংলায় দেখি, হ্যাঁ, এই এখন মা বলে একটা হচ্ছে, আর না, অনেক হচ্ছে, হ্যাঁ, সেগুলো তো এই জিনিস নিয়েই হচ্ছে। এগুলো আছে, কিন্তু তারা কারা দেখেন? তারাই দেখেন যারা বাংলা সাহিত্যের পাতা উল্টান না, তারা বইয়ের পাতা উল্টান না, তারাই ওগুলো দেখেন। হ্যাঁ, তাহলে আমি একবার একে জিজ্ঞেস করি, শীর্ষেন্দু দেখে, আচ্ছা আপনার কি মনে হয় আপনার পাঠকের একটা রেখাচিত্র কি একদিনে তৈরি হয়েছে মনের মধ্যে? ও, ওটা বোধহয় অন করতে হবে। অন করা আছে। পাঠকের রেখাচিত্র বলতে কি, পাঠক একটা সম্পর্কে চেহারা কি আপনি পেয়েছেন না, একদিনে আমার যে পাঠক আপনি না। আপনার পাঠক বলে চিনতে পারেন? না, আমি না, একটা না। কথা বলি আপনাকে, খুব সুন্দর কথা, এটা আমার বলা খুব মানে দরকারি, কারণ আমরা এখানে বইমেলাতে এলেও বাংলা সাহিত্য নিয়ে আলোচনা করলেও আমাদের প্রেক্ষাপট কিন্তু আন্তর্জাতিক। এখানে ইমানুয়েল লারওয়া লাদুরি বলে ফরাসি ঐতিহাসিক এসেছিলেন বেশ কিছু বছর আগে। তার বিখ্যাত বই মতায়ু সারা পৃথিবী পড়েছে, এত ভালো অসাধারণ ঐতিহাসিক কীর্তি পৃথিবীতে খুব কম হয়েছে গত শতাব্দীতে, এবং অনেকেই বলেছেন মতায়ু প্রায় উপন্যাসের মতন করে লেখা। আমার সৌভাগ্য হয়েছিল, উনি যখন কলকাতায় এসেছিলেন, আমি ওনাকে আমার কপিটা মতায়ু বলেছেন আপনি একটু স্বাক্ষর করে দিন। তাতে উনি লিখেছিলেন যে ওমাস আমিকাল বলে, মানে সশ্রদ্ধ, মানে প্রীতিপূর্ণ সশ্রদ্ধ বন্ধুত্বে। তো উনি একটা অদ্ভুত কথা বলেছেন বইটা সই করতে করতে, আমার বই যে বলে সে পড়েছে, উনি কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করলেন, তো বলে কিরকম লেগেছে, আমি বললাম, বলে আমার বই যখন কেউ বলে সে পড়েছে, আমি ভেতরে ভেতরে অনুভব করি যে আমিও তাকে কিছুটা চিনি, শুধু সেই আমাকে চেনে না, আমিও তাকে চিনি। আপনার মনে হয় সেটা কোনো পাঠক বা পাঠিকা এসে যখন বলে যে আপনার অমুক উপন্যাসটা পড়ে এইরকম মনে হয়েছে, অমুক উপন্যাসটা তেমন মনে হয়েছে, আপনি কি তার মনে হয় না একে আমি একটু চিনি? না, আগে আমার যখন লেখালেখি শুরু করি তখন যেসব আমার বই পড়েছে, যে সে অবশ্যম্ভাবী বেকার, পাগল এবং খেতে পায় না, এবং খানিকটা বোকা, এইরকম মানুষ খুঁজে পেতাম দুটো চারটে, যারা কখনো সখনো আমার বই পড়ে ফেলেছে আর কি। আচ্ছা। এরকম এখন একটু এটা ওই কি ঘুণ পোকা পারাপারের সময়কার? হ্যাঁ, ওই সময় বা তার আগে যে গল্প টল্পগুলো লিখেছিলাম সেইগুলো। তো এখন আবার পাঠক, তো আমি প্রথম কথা, পাঠকের সঙ্গে আমার বরাবরের আড়াআড়ি, কেননা আমি বরাবর ভেবেছিলাম যে পাঠক তো এটা চাইছে, কিন্তু এটা তো লেখার এলেম আমার নেই, ফলে সেটা আমি লিখতে পারতাম না। ফলে আমি যেগুলো লিখতাম সেগুলো পাঠক চাইতো না, সেগুলো পড়ে থাকতো, মানে বই হয়ে বেরিয়েও পড়ে থাকতো, বিক্রি হতো না, এসব হয়েছে আর কি। ফলে চিরকালই আমার পাঠকের সঙ্গে আড়াআড়ি। আর পাঠক কি চাইবে না চাইবে আমি তা দিতে পারবো না, এরকম ধরো একটা ব্যাপারই হয়েছে, এবং আজও সেইটাই বহমান। পাঠক যদি দয়া করে আমার বই পড়ে আমি কৃতার্থ হই, কিন্তু তাকে পড়ানোর জন্য আমি গলা জলে নামতে পারবো না। তাহলে আপনার এত বই বিক্রি হয় কেন? সেটা তাদের দোষ, আমি কি করব? আমি তাদের জন্য সেই অর্থে তাদের তোষণ করার জন্য লিখিনি কখনো, কিন্তু তারা দেখছি আজকাল আমাকে প্রশ্রয় দিচ্ছে। বখাটে ছেলেকে যেরকম মা প্রশ্রয় দেয়, ওরকম খানিকটা প্রশ্রয় আমি জানি পাচ্ছি, খুব অবাক হচ্ছি
যে কেনই বা প্রশ্রয় দিচ্ছে, না দিলেও তো হতো। এরকম দূরবীন উপন্যাসটা, হ্যাঁ। বাংলাদেশের দুজন মানুষ এসছেন আমার বিশেষ শ্রদ্ধার পাত্র এবং স্নেহেরও পাত্র। বাংলাদেশে আমার একটি বইয়ের খুব মোটামুটি জনপ্রিয়তা আছে, খুব সাংঘাতিক কিছু নয়। আমি সুনীল সমরেশ নই, আমি তাদের অনেক পিছনের অনেক ধাপ নিচের মানুষ। তো দূরবীন নামে একটা বই সেখানে বিক্রি হয়। তো দূরবীন বইটা যখন আমি লিখেছি তখন লিখতে লিখতে আমার মনে হয়েছিল এটা কেউ পাতে নেবে না, অসম্ভব। কেননা এটা প্রথম চ্যাপ্টারে 50 বছর আগের গল্প, দ্বিতীয় চ্যাপ্টারে 50 বছর পরের গল্প, আবার তারপরে 50 বছরের পিছনের গল্প, আবার তারপরে। তো এগুলো তো বুঝতেই পারবে না কি হচ্ছেটা কি। ফলে এই যে ডিফিকাল্ট একটা উপরে, তার মধ্যে অনেকটা আছে ওই ইয়ের কথা, মানে একটা সাবকনশিয়াসের কথা, যেখানে মেয়েটি অজ্ঞান হয়ে আছে, কিছু স্মৃতিচারণ আছে। আচ্ছা, আপনি যে টেলিস্কোপিং মেথডটা ওখানে ব্যবহার করেছিলেন সেই সময় হ্যাঁ, দূরবীনে, টুটা- এটা আপনি করলেন কেন? মানে দোতলা একতলার হ্যাঁ, ব্যাপার আর কি। এটা আপনি করলেন কেন? কেন করলাম ওইটাই তো বরাবর করে আসছি। আবার নানা রকম পাগলামির মধ্যে এটাও একটা। এই পাগলামিটাকে লোকে প্রশ্রয় দেবে এটা আমি আশা করিনি। সেইটে প্রভূত প্রশ্রয় পাওয়ার ফলে আমি একটু লাই পেয়ে গেছি। এখন যা করছি লিখি, দেখি পাঠক ফেলে দেয় না, খুব একটা আদর করে বুকে তুলে নেয় এমনও বলবো না, তবে হ্যাঁ ফেলেও দেয় না। আচ্ছা লিখছে লোক, মানুষটা লিখছে অনেকদিন ধরে, আচ্ছা এক একটা বই নিয়ে আয় পড়ি, এরকম একটা ভাব আর সৎ প্রশ্রয় দেয়। তবে আবার ওই তাদের সঙ্গে আমার ওই বনিমনা ওই রকমই চলে। আপনার কি মনে হয় পাঠক, ধরুন যেহেতু আমরা ভবিষ্যতের কথা বলছি, আপনার আগামী 30, 40, 50 বছরে আপনি আরো জনপ্রিয় হবেন না আপনার মনে হয়? আরে জনপ্রিয় এখনই কতটা সেটা জানি না। অনেকেই তো বলে এই তো আপনি তো ব্যোমকেশ লিখেছেন, অসাধারণ সেই রকম জনপ্রিয়তা পেলে মুশকিল। আবার ব্যোমকেশ এই যদি হয় তাহলে মুশকিল। তবে এরকম মাঝে মাঝে এই অভিজ্ঞতা হয়, কদিন আগেই হয়েছে। তা একটু জনপ্রিয়তা বলতে ওরকম নয়, যদি বোঝে কেউ লেখা পড়ে যায় ইনি এইটাই লিখতে চেয়েছেন, তাহলে ইটস ওকে। তা না হলে মুশকিল যে ইয়ে করলো, পড়লো কি পড়লো না বুঝলাম না, এসব প্রশংসা করলো। এই প্রশংসাটা তো শুনতে চাই না আমি। বোদ্ধার মতো যদি কিছু কথা বলে তখন ঠিক আছে, ওকে। শুধু প্রশংসা করে গেল, এতে আমার খুব একটা লাভ কিন্তু আপনি হয় না। লিখিত প্রশংসা প্রচুর পেয়েছেন। না, লিখিত আজকাল লোকে লেখে না।